চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরীকে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ ও জঙ্গি যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুর্শিদাবাদে যেখানে সেখানে সবসময় বোমা পাওয়া যায়, বোমা ফাটে, তার মধ্যে কতটা জঙ্গি যোগ রয়েছে আমার জানা নাই। জঙ্গি হাওয়া তুলে বাংলায় এক অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে। কে বলছে কল সারানেওয়ালা জঙ্গি, কেউ বলছে রাজমিস্ত্রি করনেওয়ালা জঙ্গি। এত জঙ্গি মুর্শিদাবাদে কি করে এলো আমাদের জানা নেই। তিনি বলেন, বোমা বিস্ফোরণ তার সঙ্গে জঙ্গিদের বিরাট সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এখন বলছে জঙ্গিদের সঙ্গে এই বোমার কি সম্পর্ক আমি তো জানি না, পুলিশ বলতে পারে। মুর্শিদাবাদে যেখানে সেখানে সবসময় বোমা পাওয়া যায়, বোমা ফাটে, তার মধ্যে কতটা জঙ্গি আমার জানা নাই। এখন জঙ্গি হাওয়া তুলে এ বাংলায় একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে। চারিদিকে যেন জঙ্গি দেখছি আমরা। আরে যাদেরকে ধরা হলো জঙ্গি সন্দেহ, তারা কোথায় জঙ্গি কার্যকলাপ করেছে তার তথ্য প্রমাণ কি আমরা কিন্তু কিছু জানি না। স্বাভাবিকভাবেই জঙ্গি হাওয়া তো উঠছে, কিন্তু প্রকৃত জঙ্গি কে? কে বলছে কল সারাই করনেওয়ালা জঙ্গি, কে বলছে রাজমিস্ত্রি কাজ করনেওয়ালা জঙ্গি। এত জঙ্গি মুর্শিদাবাদে কোথা থেকে এলো আমাদের জানা নাই। হয়তো এখানকার পুলিশ, এখানকার দিদি বেশি জানে। কিন্তু বোমা বিস্ফোরণ তার সঙ্গে জঙ্গিদের বিরাট কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ জঙ্গির কথাটা আসার অনেক আগে থেকে এ বাংলায় বোমার কোনো অভাব হয়নি, গুলির কোনো অভাব হয়নি, অস্ত্রপাতির কোনো অভাব হয়নি। প্রতিটা পঞ্চায়েত খুললেই দেখতে পাবেন, প্রতিটা পঞ্চায়েত বা প্রতিটা ভোটের ইতিহাসে দেখা যাবে বোমা বিস্ফোরণ, গুলি, পিস্তল, তার কোনো অভাব দিদি রাখেনি বাংলায়। এখন দিদি নিজের দোষ ঢাকার জন্য সাধারণ সবকিছু ঘটনাকে জঙ্গি বলে তিনি এখানে একটা কেওয়াস করতে চাইছেন। সঙ্গে বিজেপি আর তৃণমূল জঙ্গি খেলাতে নেমেছে। জঙ্গি খেলাতে নেমেছে বিজেপি আর তৃণমূল। এতদিন পর মনে হয়েছে বিএসএফ সব জঙ্গি ঢোকাচ্ছে। এতদিন পর দিদির মনে হয়েছে বিএসএফ সব জঙ্গি ঢোকাচ্ছে। আপনার পুলিশ, আপনার রাজ্য, আপনি পুলিশ মন্ত্রী, আপনি বলছেন যে সন্দেশকারী ঘটনা ঘটলে 1 সেকেন্ডে খবর পেয়ে যান নাকি আপনি? তা বছরের পর বছর ধরে বিএসএফ যে জঙ্গি ঢোকালো, সেই জঙ্গি ঢোকানোর কারণ কবে, কোথায়, কতটা আমরা কিছু জানলাম না। আরেকটা কথা হচ্ছে এটা যে এত জঙ্গি যে ঢুকছে, আপনার দলের বড় বড় মুখিয়া আছে পার্লামেন্টে, বড় জাতীয় নেতা আছে, সবসময় টিভিতে দেখা যায়, বক্তৃতা দেখা যায়, তারা আজ পর্যন্ত একবারও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কি দাবি করেছে যে বিএসএফ তার জঙ্গি ঢোকালো? জবাব দাও। আমরা দাবি করেছি পার্লামেন্টে, আমার রেকর্ড বলবে যে বাংলাদেশের সীমানা শত ছিদ্র, সেগুলোকে সীমানা তার বেড়া দেওয়ার, ফেন্সিং এর ব্যবস্থা করা। একবার না, বারবার বলেছি। আমি বারবার বলেছি যে পশ্চিম প্রান্তের বদলে পাকিস্তান, চীন পূর্ব প্রান্তে আগামী দিনে তাদের কার্যকলাপ বাড়াবে। আজকে তা মিলছে। আমি আবার বলছি যে নিজের দোষ ঢাকার জন্য, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য শুধু জঙ্গি বলে যাকে তাকে সন্দেহ করা এবং শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিদি আর মোদি আপনারা আপনার দায়িত্ব এড়াতে পারেন না। লাদাখ সীমান্তে চলে যান, চীন সেখানে 2টো রাজ্যের ঘোষণা করেছে, যেটা আমাদের অঞ্চল, ভারতবর্ষের এলাকা। এই কদিন আগে ঢোল বাজানো হলো সব সমস্যার সমাধান। আমরা বলেছিলাম না, সমস্যার সমাধান হয়নি। দেখুন এখন এই সরকার দাবি করছে যে চীন আমাদের 2টো এলাকা দখল করে নিচ্ছে। তাই দিদি আর মোদির এই জঙ্গি খেলা, বিএসএফ কে দোষ দেওয়া, আর নানা ঢপবাজি রাজনীতিতে বাংলার মানুষ করবেন না। লালবাগে যেটা ফেটেছে আমি মনে করি সেটা বিরাট কোন জঙ্গি কারবার, কিন্তু সারা ভারতবর্ষের নজর রাখুন এখানটা। কারণ মুর্শিদাবাদকে যেন জঙ্গি মানে জঙ্গিদের আস্থান হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। বড় অবাক লাগছে আমার। জঙ্গি কোথাও থাকতে পারে, জঙ্গি কোথাও থাকতে পারে, খুঁজে বার করুন। কিন্তু জঙ্গি ধরার নামে কোথাও কোন রকম শান্ত বাতাবরণকে অশান্ত করা, মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করার চেষ্টা না করাটাই দাবি আমাদের থাকবে। প্রকৃত জঙ্গি কে আমরা জানতে চাই। প্রকৃত আসলি জঙ্গি আর নকলি জঙ্গির ফারাক আমরা বুঝতে চাই। জঙ্গি হাওয়া তুলে সমস্ত ব্যর্থতাকে ঢেকে দেওয়ার যেন চেষ্টা করা না হয়। এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল, তখন তো বিএসএফ ছিল, তখন আপনি কি বলেছিলেন
কি ওপার থেকে যদি লোক চলে আসে আমি তো তাদেরকে ফেলবো না, একটা রুটি থাকলে অর্ধেক রুটি দেবো আমি। তা আপনি তখন আহ্বান করেছিলেন, বাংলাদেশের মানুষকে তো আপনি আহ্বান করেছিলেন, এখন কেন জঙ্গিদের ঘাট চালাচ্ছেন? এই চালাকি আপনি কতদিন করবেন? সংখ্যালঘুদের কিভাবে দেখে? নবান্ন সংখ্যালঘুদের দেখে তারা ভালো বোমা বানাবে, তারা ভালো গুলি চালাবে, তারা সন্ত্রাস করতে পারবে, তাদেরকে খরিদ করা যাবে, বিক্রি করা যাবে। এই তো সংখ্যালঘুর দিদির কাছে সংখ্যালঘুর এই পরিচয়। কিছু না, আপনি জেলখানাগুলোতে যান, আমার কথা শুনতে হবে না। আপনি জেলখানাগুলোতে যান, অপরাধীদের তালিকা বার করুন, বন্দীদের তালিকা বার করুন, কত শতাংশ মুসলমান নিজে নিজে দেখে নেন। অন্তত 80 থেকে 90% জেলখানার বন্দী সব মুসলমান। কেন তারা মুসলমান? প্রশ্নটা মুসলমান সমাজ করুক, দিদি তার উত্তর। এ বাংলায় সংখ্যালঘুরা ভোট লুটের, ভোট দেওয়ার, ভোটে জেতানোর যন্ত্র। বাকি সংখ্যালঘুদের এখানে আর কোনো তাদের প্রতি সরকারের দায়িত্ব নেই। কোথায় সংখ্যালঘুর উন্নয়ন বলুন? এ বাংলা আমি প্রথম জিজ্ঞেস করতে চাই, যে বাংলায় 1,48,000 ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তির বিস্তারিত বিবরণ এবং তার থেকে রোজগার এবং কত ওয়াকফ সম্পত্তি বেদখল হয়েছে, প্রমোটারদের হাতে চলে গেছে, ছোট্ট একটা হিসাব তার দিন আমাদের কাছে। জানতে চাই আমরা যে আপনার আমলে এ বাংলায় কত সংখ্যালঘু মানুষের রুটির জন্য সরকারি দপ্তরের চাকরি হয়েছে। আপনি আসার আগে কত ছিল, আপনি আসার পরে কত হয়েছে, আমরা জানতে চাই। আমরা জানতে চাই আপনার দলের বড় বড় মন্ত্রী পদ কারা কারা দখল করে আছে, আমরা জানতে চাই। আরে মুখ্যমন্ত্রী, আপনি যদি সত্যি সংখ্যালঘু কথা ভাবেন, আপনি পুলিশ মন্ত্রীর পদ কোন সংখ্যালঘু মানুষকে দিয়ে দিন, যে হ্যাঁ বাংলার পুলিশ মন্ত্রী একজন সংখ্যালঘু মানুষকে দিলাম। উদাহরণ তৈরি করুন। আমরা উদাহরণ তৈরি করেছিলাম কংগ্রেস আমলে, মোতার সাহেবকে পুলিশ মন্ত্রী করে তৈরি করুন। খালি মুখে ভোটের সময় মুসলমান আল্লাহু আকবার হিজাব করে নিলাম, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলাম, আর মুসলমানকে বুরবাক বানালাম, এটা সারা জীবন চলবে না। সিদ্দিকুল্লাহ ভাইকে বলবো যে আপনি কেন ইমামদের ভাতা বাড়ানোর দাবি করছেন না? ভারতবর্ষের সব রাজ্যে উদাহরণ দিচ্ছি, দিল্লিতে কংগ্রেস আমলে ইমাম ভাতা ছিল 10,000, মুয়াজ্জিন ভাতা ছিল 7,500। কেন দাবি উঠছে না আপনাদের তরফ থেকে? একটা ইমামকে যে টাকা দেওয়া হয় তাতে তার চলে কিনা আপনারা সেই সমাজের ইমামকে জিজ্ঞেস করুন।